ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনে জিতে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। রবিবার দলটির কেন্দ্রীয় সূত্র জানিয়েছে, আগামী 13ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে এলেই শপথ নেবেন মুখ্যমন্ত্রী। তবে কে মুখ্যমন্ত্রী হবেন সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি। এরই মধ্যে আলোচনায় এসেছেন অনেকেই। দিল্লিতে দল সরকার গঠন করলে মুখ্যমন্ত্রী পদের জন্য বিজেপির বর্ষীয়ান নেতা বিজেন্দ্র গুপ্তা একজন শক্তিশালী প্রার্থী। রাজ্য বিজেপির সভাপতি ছাড়াও বিধানসভার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর জন্য শক্তিশালী আরেক প্রার্থী রমেশ বিধুরি। এছাড়া আলোচনায় আছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী সাহেব সিং ভার্মার ছেলে পারভেজ ভার্মা। এই তিনজনের বাইরে মুখ্যমন্ত্রী পদের জন্য আলোচনায় আরও আছেন অরবিন্দ সিং লাভলি, কপিল মিশ্রা এবং কৈলাশ গাহলট। 27 বছর পর বিজেপি থেকে কেউ দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন। এবার বিধানসভায় 70টির মধ্যে বিজেপি পেয়েছে 48টি আসন, আর আম আদমি পার্টি 12টি আসন জিতেছে। ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনে রাজনৈতিক খরা কেটেছে বিজেপির। এবারে দিল্লিতে ভারতীয় জনতা পার্টির জয়ের মধ্য দিয়ে আম আদমি পার্টির 12 বছরের শাসনের অবসান হয়েছে। এছাড়া আরও 27 বছর পর দিল্লির ক্ষমতায় ফিরেছে বিজেপি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় পর কেজরিওয়ালের রাজনৈতিক দল আম আদমি পার্টির পরাজয়ের পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। আরও জানাচ্ছেন ঋতু সাহা। এবারে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির উত্থানের সাথে সাথে আম আদমি পার্টির বেশ কয়েকজন হেভিওয়েট নেতা পিছিয়ে পড়েছেন, যার মধ্যে রয়েছেন দলটির প্রধান নেতা অরবিন্দ কেজরিওয়াল, তার ঘনিষ্ঠ সহযোগী মনীষ সিসোদিয়া ও সৌরভ ভরদ্বাজ। এই নেতারা একসময় নতুন রাজনীতির এজেন্ডা নিয়ে সরব হয়েছিলেন এবং সবসময় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার কথা বলেছেন। তবে এখন তারাই 12 বছর পরে দুর্নীতির অভিযোগ এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে এপির পরাজয়ের পেছনে বেশ কয়েকটি কারণ কাজ করছে। দিল্লিতে আম আদমি পার্টির ক্ষমতা হারানোর পেছনে অরবিন্দ কেজরিওয়ালের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে অক্ষমতাই সবচেয়ে বড় কারণ। নির্বাচনে প্রভাবক শক্তি মধ্যবিত্ত শ্রেণী, যারা আগে জাতীয় নির্বাচনে বিজেপি ও বিধানসভা নির্বাচনে এএপিকে সমর্থন করেছে, তবে এবার এএপিকে ভোট দেয়নি। এতে এএপি ভোটারের 9% কমে গেছে। এদিকে এর আগে 2022 সালে মিউনিসিপ্যাল নির্বাচনে আম আদমি পার্টির জয় পেলেও প্রতিশ্রুতি অনুযায়ী জরাজীর্ণ রাস্তাঘাট, পরিচ্ছন্নতা কার্যক্রম সহ অপর্যাপ্ত জল সরবরাহের মতো বিষয়গুলো নাগরিক সংস্থার সাথে জড়িত থাকলেও এই সমস্যাগুলো দূর করতে ব্যর্থ হয় কেজরিওয়ালের সরকার। এছাড়া শীষমহল অরবিন্দ কেজরিওয়ালের সাধারণ মানুষের ভাবমূর্তি বদলে দিয়েছে। মুখ্যমন্ত্রী থাকাকালীন নিজের বাসভবনকে শীষমহলে পরিণত করতে 33 কোটি টাকা খরচ করেছিল বলে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। দিল্লি ভারতের রাজধানী, তবে গেল কয়েক বছরে কেন্দ্রীয় অঞ্চল দুর্দশার সম্মুখীন হয়েছে। তা নিয়ে বিজেপির শীর্ষ নেতারা এএপি সরকারকে দায়ী করেছে। এসব কারণে সময়ের সাথে ভোট কমেছে আম আদমি পার্টির। ঋতু সাহা, 71। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 22 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের মোট সংখ্যা প্রায় 48,200 জনে পৌঁছেছে। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি গোলাবর্ষণে গত 48 ঘণ্টায় গাজায় আরও 4 জন ফিলিস্তিনি মারা গেছেন এবং তারাও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, আরও 6 জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা 1,11,638 জনে পৌঁছেছে। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর গত মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। তবে এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের মরদেহ, আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তেহরানে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা। শনিবার হামাসের ভারপ্রাপ্ত প্রধান নেতা খলিল আল হাইয়া এবং অন্য দুই নেতা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে ফিলিস্তিনি প্রতিনিধিদের উদ্দেশ্যে খামেনি বলেন, হামাস ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে পরাজিত করেছে, যা আসলে আমেরিকার পরাজয়। হামাস নেতাদেরকে আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, হামাস ইসরায়েল যুক্তরাষ্ট্রের কোনো লক্ষ্যই অর্জন করার সুযোগ দেয়নি। ইরানি টেলিভিশনের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি নেতারা 1979 সালের ইরানি বিপ্লবের বার্ষিকীতে খামেনিকে অভিনন্দন জানানোর জন্য তেহরান সফর করেছেন। ফিলিস্তিনিদের প্রতি সহায়তা অব্যাহত রাখার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ পেজেশকিয়ানের সাথেও সাক্ষাৎ করেছেন হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ দারউইশ। এ সময় হামাসকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ইরানি প্রেসিডেন্ট। ট্রাম্পকে ইসরায়েলের সবচেয়ে ভালো বন্ধু বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্র এবং বিশ্বের জন্য এক মহান নেতা। ট্রাম্প ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্পর্ককে বিস্ময়কর কোনো পরিবর্তন আনছেন না, কিন্তু দুই মিত্র দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত ইসরায়েলের পাওয়া সবচেয়ে ভালো বন্ধু। আমাদের চিন্তা ও চেতনা অভিন্ন বলে আমি মনে করি। লেবাননের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্যে শনিবার নতুন সরকার গঠিত হয়েছে, তবে এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ লক্ষ্য করা গেছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষের পর দেশটি আন্তর্জাতিক সহায়তা পাওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে। লেবাননের প্রেসিডেন্টের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, দেশের আর্থিক সংস্কার, পুনর্গঠন এবং জাতিসংঘের গুরুত্বপূর্ণ প্রস্তাব বাস্তবায়নকে অগ্রাধিকার দেবে 24 সদস্য বিশিষ্ট নতুন মন্ত্রিসভা। এই পদক্ষেপ লেবানন ইসরায়েল সীমা স্থিতিশীলতা বজায় রাখার মূল ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে 3 সপ্তাহেরও বেশি সময় আলোচনার পর এই ঘোষণা করা হয়। দেশটির ঐতিহ্য অনুযায়ী সরকারি পদগুলো ধর্মীয় সম্প্রদায় অনুযায়ী বণ্টন করা হয়, তবে নতুন সরকারে হিজবুল্লাহর প্রভাব কমানোর জন্য ওয়াশিংটন কূটনৈতিকভাবে কঠোর অবস্থান নিয়েছে। বৈশ্বিক বাণিজ্য কাঠামো যুক্তরাষ্ট্রের পক্ষে আনতে আবারও শুল্ক আরোপের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি বলেছেন, সামনের সোম বা মঙ্গলবার একাধিক দেশের ওপর সমতার ভিত্তিতে শুল্ক আরোপের পরিকল্পনা করছেন তিনি। ট্রাম্প বলেছেন, মার্কিন সরকার নিজেদের প্রাপ্যের চেয়ে একটুও কম বা বেশি চায় না, তবে তার শুল্কের ছোবলে আবার কোন দেশগুলো পড়তে পারে সে নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। তবে এই পরিকল্পনার পরিসর অত্যন্ত ব্যাপক এবং মার্কিন বাজেট ঘাটতি পূরণে সহায়ক হবে বলে দাবি করেছেন তিনি। নির্বাচনী প্রচারণা চলাকালে অন্যান্য দেশ মার্কিন পণ্যের ওপর যতটা শুল্ক বসায় তার সঙ্গে তাল মিলিয়েই অন্যদের ওপরও শুল্ক আরোপের অঙ্গীকার করেছিলেন ট্রাম্প জানান, আমদানি করা গাড়ির ওপর শুল্ক আরোপের বিষয়টি এখনও বিবেচনায় রয়েছে, যদিও হোয়াইট হাউস কিছু দেশের জন্য শুল্ক ছাড়ের বিষয়ে ভাবছে বলে জানা গেছে। ইলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি DOGE সংস্থাকে মার্কিন অর্থ বিভাগের নথিতে থাকা লাখো মানুষের ব্যক্তিগত আর্থিক তথ্য সংগ্রহে বাধা দিয়েছেন একজন মার্কিন বিচারক। যুক্তরাষ্ট্রের জেলা বিচারক পল এ অ্যাঙ্গেলমায়ার শনিবার এক প্রাথমিক নিষেধাজ্ঞায় মাস্ক এবং তার টিমের হস্তগত হওয়া যে কোনো অনুলিপি ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের 19টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন। সেখানে তারা অভিযোগ করেছেন, DOGE সরকারের কোনো আনুষ্ঠানিক দপ্তর বা সংস্থা নয়। ফলে যুক্তরাষ্ট্রের বিশেষ সরকারি কর্মী মাস্কে এসব নথির অ্যাক্সেস দেওয়ার মাধ্যমে আইন লঙ্ঘন হচ্ছে। আদেশে বলা হয়েছে, অর্থ বিভাগের ব্যক্তিগত বা গোপন তথ্য সম্বলিত নথিগুলোতে প্রবেশাধিকার কেবল সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের জন্য সীমিত থাকবে, যারা ব্যাকগ্রাউন্ড যাচাই প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন পেয়েছেন। এই নিষেধাজ্ঞা অন্তত আগামী 14 ফেব্রুয়ারি পরবর্তী শুনানি পর্যন্ত বহাল থাকবে। বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থায় অর্থ সহায়তা প্রদানকারী মার্কিন সংস্থা USAID-এর প্রায় 2700 কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দিয়েছে ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট জজ আদালত। সেই সাথে এরই মধ্যে যেসব কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে তাদের অবিলম্বে ফিরে এসে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। মামলার বাদীপক্ষ USAID-এর আবারও বরাদ্দ চালু এবং পূর্বের রেকর্ড যাচাইয়ের স্থগিতাদেশেরও আবেদন করেছেন, তবে এই দুটি আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। লিখিত এক আদেশে বিচারক বলেন, এই ইস্যুতে আদালত হস্তক্ষেপ না করলে প্রশাসন ও কর্মীদের মধ্যে দ্বন্দ্বের জেরে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশে USAID-এর কর্মী রয়েছেন 10,000-এর বেশি।
হোয়াটসঅ্যাপে আপত্তিকর মেসেজ পাঠানোর অভিযোগে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েনকে বরখাস্ত করা হয়েছে। শনিবার দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘোষণা দেন। এছাড়া অভিযুক্ত ওই মন্ত্রীকে লেবার পার্টি থেকেও বরখাস্ত করা হয়েছে। লেবার পার্টির একজন মুখপাত্র জানান, দলের নিয়ম ও পদ্ধতির সাথে সামঞ্জস্য রেখে হোয়াটসঅ্যাপ গ্রুপে করা মন্তব্য তদন্ত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েন আপত্তিকর এবং অপমানজনক হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়েছেন বলে একটি সংবাদপত্র মেইল অন সানডে সংবাদ প্রকাশ করে। হোয়াটসঅ্যাপে পাঠানো আপত্তিকর এবং অপমানজনক এসব বার্তায় অ্যান্ড্রু গুয়েন ভোটার, সহকর্মী এমপি এবং কাউন্সিলরদের অপমান করেছেন বলে অভিযোগ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে অ্যান্ড্রু গুয়েন বলেছেন, অত্যন্ত বাজেভাবে ভুল বিচার করা মন্তব্যের যে কোনো অপরাধের জন্য তিনি দুঃখিত। রাশিয়ার বিদ্যুৎ গ্রিড থেকে শনিবার নিজেদের বিচ্ছিন্ন করে নিয়েছে বাল্টিক অঞ্চলের 3 দেশ, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দৃঢ় সম্পর্ক নিশ্চিত করতে এবং নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক অপারেটররা। সাবেক সোভিয়েত ইউনিয়নের আওতাভুক্ত বাল্টিক দেশ দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা করছিল। এই পদক্ষেপের ফলে লিথুয়ানিয়া, পোল্যান্ড এবং বাল্টিক সাগরের মধ্যে অবস্থিত কালিনিনগ্রাদ এক্সক্লেভ রাশিয়ার মূল গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে এখন নিজের বিদ্যুৎ ব্যবস্থাপনা পুরোটাই মস্কোকে পরিচালনা করতে হবে। রাশিয়ার সঙ্গে বাল্টিক দেশগুলোর শেষ সংযোগ ছিল এই বিদ্যুৎ গ্রিডগুলো। 2022 সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর দেশ 3টি রাশিয়া থেকে বিদ্যুৎ কেনা বন্ধ করে দেয়। তবে ফ্রিকোয়েন্সি এবং নেটওয়ার্ক স্থিতিশীল রাখতে তারা রুশ গ্রিডের ওপর নির্ভরশীল ছিল। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে এক ভূমিধসের ঘটনায় 30 জনের বেশি নিখোঁজ রয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকালে প্রদেশটির ইবিন অঞ্চলের জিনপিং গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। সিসিটিভি বলছে, ভূমিধসে 10টি বাড়ি চাপা পড়েছে। চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত 2 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে আর 200 জনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। এদিকে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং কাছাকাছি এলাকাগুলোতে ভূতাত্ত্বিক কোনো বিপদের ঝুঁকি আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গেল কয়েক মাস ধরে এখানে পাহাড়ের উপর থেকে পাথর গড়িয়ে পড়তে শুরু করেছে। ক্যারিবীয় সাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 7.6। জোরালো এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন পর্যবেক্ষণ সংস্থাগুলো জানিয়েছে, ভূমিকম্পটি কেম্যান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় 130 মাইল দূরে হন্ডুরাসের উত্তরে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার অগভীর গভীরতায় আঘাত হানে। মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ক্যারিবিয়ান সাগর এবং হন্ডুরাসের উত্তরে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়। সংস্থাটি বলছে, ভূমিকম্পের পর মার্কিন আটলান্টিক বা উপসাগরীয় উপকূলে সুনামি প্রত্যাশিত ছিল না, তবে পোর্তো এবং ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য এই সতর্কতা জারি করেছে তারা। প্রশান্ত মহাসাগরীয় কেন্দ্র বলছে, কেম্যান দ্বীপপুঞ্জ, জ্যামাইকা, কিউবা, মেক্সিকো, হন্ডুরাস, বাহামা, বেলিজ, হাইতি, কোস্টারিকা, পানামা, নিকারাগুয়া এবং গুয়াতেমালার উপকূল বরাবর ভূমিকম্পের 620 মাইলের মধ্যে ভূমিকম্পের ফলে বিপজ্জনক সুনামি ঢেউ দেখা যাচ্ছে। মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 41 জন নিহত হয়েছেন। এতে আরও অনেকেই গুরুতর আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার ভোরবেলা ছোট শহর কার্সেগার কাছে ঘটে যাওয়া এই সংঘর্ষের জেরে আগুনে আচ্ছন্ন হওয়ার পর বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। গাড়িটিতে 48 জন যাত্রী ছিলেন। বাসটি কানকুন থেকে তাবাস্কো এলাকার দিকে যাচ্ছিল। যাত্রাপথে বাসটির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাস মালিকরা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তারা কর্তৃপক্ষের সাথে কাজ করছে। দুর্ঘটনা কবলিত বাসটি গতিসীমার মধ্যেই ভ্রমণ করছিল বলে জানিয়েছে তারা। তাবাস্কোর প্রাদেশিক সরকার বলছে, নিহতদের শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে উদ্ধার কাজও অব্যাহত রয়েছে। স্থানীয় কাউন্সিল জানিয়েছে, বাস দুর্ঘটনায় নিহতদের মরদেহ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজে সহায়তা করবে তারা। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব